হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। দেখো, পরমাণু নিউক্লিয়াস কি? পরমাণুর ভেতরে অর্থাৎ কেন্দ্রকে যে অংশটা আমরা আগে পড়েছি ক্লাস 9-এ, ওর মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। এই অংশটাকে বলা হয় আমাদের নিউক্লিয়াস। এবার শুধু কি এইটুকু পড়বো? এইটুকু নয়, এই নিউক্লিয়াসের মধ্যে কিছু এক ঘটনা হয়। এই ঘটনাগুলো আমরা পড়বো। অর্থাৎ এই নিউক্লিয়াসের মধ্যে কী কী ঘটনা হয়, এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন এবং সবথেকে বড় ব্যাপার, এখানে তেজস্ক্রিয়তা বলে একটি ধর্ম লক্ষ্য করা যায়। তো এইগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমরা যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। কি হয় না, 1896 সালে হেনরি বেকারেল নামে এক বিজ্ঞানী, উনি দেখেন যে কিছু এই পটাশিয়াম ইউরেনিল সালফেট বলে একটা যৌগ উনি পান। এই যৌগটাকে অন্ধকার ঘরের মধ্যে কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেট থাকে ওনার কাছে। ওই কালো কাগজে মোড়া ফটোগ্রাফি প্লেটের ওপরেও এই যৌগ থেকে কিছু রশ্মি বেরিয়ে তার উপর দাগ তৈরি করে দেয়। এরপরেই গবেষণা শুরু হয়। এই গবেষণা শুরু হতে হতে উনি প্রমাণ করেন যে এই সমস্ত যৌগ থেকে, অর্থাৎ ভারী ভারী কিছু যৌগ আছে, সেই যৌগগুলো কি আমরা পরে জানছি। পরে কিছু মৌল আছে, এই মৌলগুলো নিউক্লিয়াস থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি বেরোচ্ছে। এই অদৃশ্য রশ্মিগুলো কি উনি প্রথমে বেকারেল রশ্মি নামে অভিভূত করেন। পরবর্তীকালে আরও গবেষণা করে আমাদের মাদাম কুরি এই বেকারেল রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি নামে অভিভূত করেন। এখান থেকেই আমাদের তেজস্ক্রিয়তা কনসেপ্ট চলে আসে। দেখো, এবার স্বাভাবিক তেজস্ক্রিয়তা যদি সংজ্ঞা বলতে হয় যে কাকে বলে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কতকগুলি ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসে, যাদের N/P, N মানে হচ্ছে নিউটন আর P মানে হচ্ছে প্রোটন, যাদের নিউটন এবং প্রোটনের এই অনুপাতটা 1.52 এর থেকে বেশি হয়ে যাবে। সবাই কিন্তু নয়। তাহলে কোন কোন মৌলগুলো তেজস্ক্রিয়? যাদের নিউটন এবং প্রোটনের অনুপাত 1.52 থেকে বেশি হয়ে যাবে, তারা কী করছে, স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়ে যাচ্ছে। তারা ভাঙতে শুরু করছে নিজেই। তারা ভেঙে যে মৌলটা আগে ছিল সেই মৌলটা না থেকে একটা সম্পূর্ণ নতুন ধরনের মৌল তৈরি হয়ে যাচ্ছে। এবার এই ভাঙার ফলে কি হচ্ছে, এবং সেই সঙ্গে বিশেষ এক ধরনের রশ্মি বিকিরণ করে, এক ধরনের বিশেষ রশ্মি বিকিরণ করছে। এই রশ্মিটা কি করছে, যা নাকি ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে, আর গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে দিচ্ছে। এই রশ্মিগুলো যখন গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন গ্যাসটা আয়নিত হয়ে যাচ্ছে। এই পরমাণুর এইরূপ রশ্মি বিকিরণের ধর্মকে তেজস্ক্রিয়তা বলা হয়। এই কিছু পরমাণু যাদের N/P এর অনুপাত 1.52 এর থেকে বেশি, তাদের থেকে রশ্মি নির্গত হচ্ছে, ভেঙে গিয়ে নতুন মৌল তৈরি হচ্ছে, এবং ভেঙে যাওয়ার ফলে নতুন একটা রশ্মি তৈরি হচ্ছে, বিয়োজিত হচ্ছে, বিকিরণ হচ্ছে। এই রশ্মিটা কী করছে, ফটোগ্রাফিক প্লেটের ওপর এফেক্ট করছে আর গ্যাসকে আয়নিত করে দিচ্ছে। এই যে ঘটনা, এই যে ধর্ম, এই ধর্মটা কি বলা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। এই ধর্মটাকে কি বলা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। আর যে সমস্ত মৌলগুলো এই তেজস্ক্রিয়তার ধর্ম প্রদর্শন করছে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় আমাদের তেজস্ক্রিয় মৌল। তাহলে এরকম কিছু আমাদের তেজস্ক্রিয় মৌলের নাম আগে জানতে হবে। দেখো, আমাদের বহু চেনা পরিচিত নাম একটা ইউরেনিয়াম, U92। ইউরেনিয়াম কিন্তু একটা আমাদের তেজস্ক্রিয় মৌল। এছাড়া ইউরেনিয়াম ছাড়া কে আছে? থোরিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, আরও আছে ইত্যাদি। এইগুলো হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল। এবার এই যে রশ্মি নির্গত হয়, এই রশ্মিগুলো কি রশ্মি নির্গত হয় সেগুলো অনেক গবেষণা করে জানা যায় যে তেজস্ক্রিয় রশ্মি আর কিছুই নয়, 3 প্রকার রশ্মি সমন্বয়ে গঠিত হয়। সেগুলো কি? একটা হচ্ছে আলফা কণার স্রোত, একটা হচ্ছে বিটা কণার স্রোত, এবং একটা হচ্ছে গামা কণার স্রোত। একটা রশ্মিকে বলা হয় আলফা কণা, একটা রশ্মিকে বলা হয় বিটা কণা, আর একটাকে বলা হয় গামা কণা। আলফা হচ্ছে পজিটিভ, বিটা হচ্ছে নেগেটিভ, আর গামা নিস্তরিত। এই 3টে রশ্মি বিকিরিত হয়। এই 3টে রশ্মিকে আমাদের বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এবার আমরা আলফা, বিটা, গামা এদের মধ্যে কি পার্থক্য, যাতে করে একটাকে বলা হচ্ছে আলফা রশ্মি, একটাকে বলা হচ্ছে বিটা রশ্মি, এবং আরেকটাকে বলা হচ্ছে গামা রশ্মি, সেই একটা তুলনা আমরা মোটামুটি দেখব। দেখো, প্রথমেই প্রকৃতি আছি। আলফা কণা কি? ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। আলফা কণা হচ্ছে পজিটিভলি চার্জড। বিটা কণা কি? বিটা কণা হবে অপোজিট, ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা।
আচ্ছা, বিটা কণাকে বলা হয় ইলেকট্রন কণার স্রোত। অ্যাকচুয়ালি বিটা কণা কি? ইলেকট্রন কণার স্রোত। আর আলফা কি? আলফা হচ্ছে হিলিয়াম 2+। আর গামা, গামা কিন্তু কোনো প্রকার পজিটিভও নয় নেগেটিভও নয়, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এ কিন্তু নিস্তড়িৎ। তাহলে বোঝা গেল যে আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, আর গামা হচ্ছে নিস্তড়িৎ। আচ্ছা, আধান, আধান হচ্ছে আলফার 3.204 × 10⁻⁻19 কুলম, আর বিটা হবে যেহেতু মাইনাস যে ইলেকট্রনের যে আধান সেটা 1.602 × 10⁻9 কুলম, এটা হচ্ছে আমাদের বিটার আধান। আর গামা, গামা হচ্ছে আধানহীন, এর কোনো আধান নেই। এরপরে কি আছে? ভর। এদের মধ্যে কার ভর সবথেকে বেশি? এদের মধ্যে ভর সবথেকে বেশি হচ্ছে আলফা কণার, সবথেকে বেশি ভর হচ্ছে আলফার। কতটা? একটা প্রোটনের 4 গুণ, একটা প্রোটনের যা ভর হয় তার 4 গুণ ভর হচ্ছে আলফার। আর বিটার ভর কি? বিটার একটা ইলেকট্রনের যা ভর হয়, বিটার ভর হচ্ছে ইলেকট্রনের ভরের সমান। আর গামা কি? গামা কিন্তু ভরহীন কণা। এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে ভরহীন তেজস্ক্রিয় রশ্মি কোনটি? আমাদের অ্যান্সার হবে গামা রশ্মি। আচ্ছা, তাহলে আমাদের যদি বলে যে ভরের নিম্নক্রমে আলফা বিটা গামাকে সাজাও, তাহলে হবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। সব থেকে বেশি ভর কার? আলফার, তারপরে হবে বিটা, তারপরে হবে গামা। এরপরে আমরা চলে আসি ভেদন ক্ষমতা। অর্থাৎ কোনো যদি পাত থাকে, কোনো ধাতুর পাত থাকে, কোনো কিছুর পাত থাকে, সেদিকে ভেদ করে চলে যাবে এদিক থেকে ওদিকে, কার সব থেকে বেশি হবে, কার সব থেকে কম হবে। দেখো, ভেদন ক্ষমতা আলফা বিটা গামার মধ্যে সব থেকে কম কার? আলফার। আলফা কিন্তু ভেদ করতে পারে না। বিটার কি? আলফা কণার থেকে 50 গুণ বেশি, অর্থাৎ বিটার থেকে আলফার থেকে বিটার ভেদন ক্ষমতা বেশি। আর সব থেকে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামার। তাহলে যদি আমরা মানের নিম্নক্রমে সাজাই যে ভেদন ক্ষমতা অনুযায়ী, তাহলে সব থেকে বেশি হবে কিন্তু এখানে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। তাহলে এখানে কিন্তু গামা সব থেকে বড় অ্যাজ এ ভেদন ক্ষমতা অনুযায়ী। এরপরে লাস্ট হচ্ছে আয়নিত করার ক্ষমতা। এই যে গ্যাসকে আয়নিত করে দিচ্ছে, এই আয়নিত কে বেশি করবে? আলফা ও গামা রশ্মির থেকে অনেক বেশি করে কে? আলফা। আমাদের আলফা কিন্তু সব থেকে বেশি আয়নিত করে। আর আয়নিত করার ক্ষমতা অনেক কম বিটার, গামা আলফার থেকে অনেক কম। আর গামার কি? খুবই কম, নেই বললেই চলে, মানে গামা একদমই আয়নিত করতে পারে না বললেই চলে। তাহলে ভেদন আয়নিত করার ক্ষমতা অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে আমরা পাবো আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের এইগুলো পরীক্ষাতে চলে আসে এবং একদম এইভাবে পরীক্ষায় আসে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ভেদন ক্ষমতা অনুযায়ী 3টে রশ্মিকে সাজাও, ভর অনুযায়ী 3টে রশ্মিকে সাজাও, এইভাবে। আচ্ছা, তেজস্ক্রিয়তার কিছু বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তা কী জিনিস? এই জিনিসের কিছু বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। দেখো, তেজস্ক্রিয়তা কিন্তু স্বতঃস্ফূর্ত আর বিরামহীন একটা রাশি, বিরামহীন ক্ষমতা। তেজস্ক্রিয়তা কি? মানে এই হলো, খানিকক্ষণ পরে আমি চাইলাম থেমে গেল, এরকম কিন্তু নয়। ও স্বতঃস্ফূর্ত, নিজের ইচ্ছা মতো হয়ে যাবে। আর বিরামহীন, কখনো কিন্তু ও থামবে না যতক্ষণ না মৌলটা শেষ হয়ে যাচ্ছে। এই কিন্তু তেজস্ক্রিয়তার গুণ। আর স্বতঃস্ফূর্ত কেন না? বাহ্যিক চাপ, উষ্ণতা, তড়িৎ ক্ষেত্র ইত্যাদির ওপর কোনো কিন্তু এফেক্ট পড়ে না। তুমি ভাবছো যে বাইরে থেকে চাপ দিয়ে আমি এর বিকিরণটাকে আটকে দেবো, তুমি পারবে না। এছাড়া তুমি বাইরে থেকে গরম করে দিয়ে বা ঠান্ডা করে দিয়ে তুমি আটকে দেবে, তা কিন্তু হবে না। এগুলোর ওপর কিছুভাবেই নির্ভর করে না, ও নিজের মতো নিজের খেয়ালে চলে যাবে। আচ্ছা, আর সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা। তেজস্ক্রিয়তাটা সম্পূর্ণ পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ। এই ঘটনার সঙ্গে বাইরের যে ইলেকট্রন কক্ষগুলো থাকে, ইলেকট্রন কক্ষের কোনো সম্পর্ক নেই। পরীক্ষায় কিন্তু বারবার আসে এই জিনিসটা, যে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ একটি ড্যাশ ঘটনা। কি হবে? আমাদের নিউক্লিয়াসজনিত ঘটনা। বা তেজস্ক্রিয়তার সম্পর্কে সত্য মিথ্যা লেখো, তেজস্ক্রিয়তার জন্যে বাইরের ইলেকট্রনগুলির কোনো ভূমিকা আছে না নেই, এরকম কোশ্চেন। সম্পূর্ণ কিন্তু এটা কী ঘটনা? নিউক্লিয়াসজনিত ঘটনা। আর তেজস্ক্রিয়তার ফলে কি হয়? নতুন মৌল উৎপন্ন হয়। মনে করো এক্স একটা মৌল, এই এক্স তেজস্ক্রিয়তার করে ভেঙে কখনোই আর এক্স থাকবে না, সে একটা নতুন মৌল ওয়াই সবসময় উৎপন্ন করে দেবে। তো এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার কিছু বৈশিষ্ট্য। এবার আমরা কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা, বিটা কণা এবং গামা কণা নিঃসরণ হয়ে গেলে কি ঘটে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা আলফা কণাকে যখন বলেছি আলফা কণার নিঃসরণে, আলফা কণাকে কি ধরা হয়? হিলিয়াম কণা ধরা হয়। এই হিলিয়াম কণা কি? হিলিয়াম কণার ভর সংখ্যা কত হয়? ভর সংখ্যা হয় আমাদের 4 আর পরমাণু ক্রমাঙ্ক হয় 2।
তাহলে কোথাও থেকে যদি আলফা কণা নিঃসরণ হয়ে যায় কোনো একটা মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে, তাহলে তার ভর সংখ্যা 4 কমে যাবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে। ফরসে আমি যদি একটা এক্সাম্পল নিই, যে মনে করো একটা এক্স আমাদের একটা পরমাণু একটা মৌলের পরমাণু, তার ভর সংখ্যা আমি ধরছি এ আর পরমাণু ক্রমাঙ্ক জেড। এইখান থেকে যদি আলফা কণা নিঃসরণ হয়ে যায়, যদি মাইনাস আলফা কণা হয় একটা, তাহলে কি হবে? তাহলে যে নতুন মৌল, আচ্ছা অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমরা যখন তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য পড়েছিলাম সবসময় একটা কি করে, নতুন মৌলের পরমাণু তৈরি করে, তখন কিন্তু আর এক্স থাকবে না, তখন ওয়াই বলে একটা নতুন পরমাণু তৈরি হয়ে যাবে। এখানে কি হবে, এ থেকে 4 বাদ যাবে, অর্থাৎ এ মাইনাস 4 হয়ে যাবে ভর সংখ্যা, আর পরমাণু ক্রমাঙ্ক হয়ে যাবে জেড মাইনাস 2। এইটা কিন্তু আমাদের হয়ে যাবে নতুন পরমাণু নিউক্লিয়াস তৈরি হবে। এখানে কি হবে, প্লাস একটা আলফা কণা। এইভাবে আমাদের কিন্তু আলফা কণা নিঃসরণের ফলে নতুন মৌল তৈরি হয়। ফরসে যদি আমরা একটা উদাহরণ দিই, যে ইউরেনিয়াম 92 238, এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, অর্থাৎ যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে একটা নতুন মৌল তৈরি হয় থোরিয়াম, টিএইচ, থোরিয়াম। এবার এর পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত হবে? দেখো এই রুল অনুযায়ী ভর সংখ্যা কী হবে, 4 মাইনাস হবে। 238 থেকে যদি 4 বাদ দিই, তাহলে এখানে পড়ে থাকে 234, অর্থাৎ ভর সংখ্যা হয়ে যাবে 234, আর পরমাণু ক্রমাঙ্ক থেকে 2 বাদ যাবে, জেড মাইনাস 2, অর্থাৎ এখানে হয়ে যাবে 90। এইভাবে কিন্তু একটা আলফা কণা বেরিয়ে যায়, অর্থাৎ একটা আলফা কণা যদি ইউরেনিয়াম থেকে বেরিয়ে যায়, তাহলে থোরিয়াম বলে একটা নতুন মৌল তৈরি হয়, এবং তার কি হয় দেখো, পরমাণু ক্রমাঙ্কটা দেখো 2 কমে গেল, 92 থেকে 90 হলো, আর ভর সংখ্যা 238 থেকে আমাদের 234 হয়ে গেল, অর্থাৎ 4 কমে গেল। এটা একটা আলফা কণা বেরোলে কিন্তু হবে। এবার যদি 2, 3, 4, 5টা আলফা কণা হয়, তাহলে সেগুলো ওই 4-এর গুণিতক হিসেবে ভর সংখ্যা কমবে, এবং এখানে 2-এর গুণিতক হিসেবে ভর সংখ্যা কমবে। আশা করি বোঝা গেল। এবার দেখো বিটা কণা, যদি কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা কণা নিঃসরণ হয়, তাহলে কি হয়? দেখো বিটা কণাকে অ্যাকচুয়ালি কী হয়, বিটা কণা হচ্ছে একটা ইলেকট্রনের সমান, একটা ইলেকট্রনের সমান। দেখো ইলেকট্রন বিটা কণাকে ধরা হয় -1 আর 0 হিসেবে, অর্থাৎ বিটা কণা নিঃসরণ হলে ভর সংখ্যা -1 হয়ে যাবে, আর এখানে আমাদের পরমাণু ক্রমাঙ্ক -1 হয়ে যাবে, আর ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না। যদি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে এরকম হবে, মনে করো এক্স একটা মৌলের পরমাণু, যার জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, এ হচ্ছে ভর সংখ্যা। এবার এখান থেকে যদি একটা বিটা কণা নিঃসরণ হয়, তাহলে একটা নতুন মৌল ওয়াই তৈরি হবে। এবার ওয়াই এ কী হবে, দেখো এ এর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এখান থেকে 0 বাদ যাবে, এ থেকে 0 বাদ যাওয়া মানে এই পড়ে রইল, কিন্তু জেড থেকে কি হবে, -1 হবে। দেখো এখানে একটু বোঝার আছে, যে জেড -1, জেড -1 হবে, অর্থাৎ আর কিছুই নয়, এখান থেকে এটা হয়ে যাবে ওয়াই এ জেড +1, অর্থাৎ ভর সংখ্যা এক ঘর, এই পরমাণু ক্রমাঙ্ক এক ঘর বেড়ে যাবে, অর্থাৎ একটা বিটা কণা আর একটা বিটা কণা নিঃসরণ হবে। বিটা কণা নিঃসরণ হলে আমাদের পরমাণু ক্রমাঙ্ক এক ঘর বেড়ে যাবে, এবং ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না। যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, এই যে থোরিয়াম, এই থোরিয়াম যদি 90 234, সেখান থেকে যদি একটা আমাদের বিটা কণা বেরিয়ে যায়, তাহলে কি হবে, দেখো ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না, 234, এখানে 234ই থাকবে, আর এখানে পরমাণু ক্রমাঙ্ক যেটা আছে সেটা 1 বেড়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 91, অর্থাৎ এই যে পরমাণু ক্রমাঙ্ক এটা কি হবে, এটা 1 বেড়ে যাবে, আর এই যে ভর সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হবে না, আর থোরিয়ামটা চেঞ্জ হয়ে অন্য একটা আমাদের মৌল তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন নতুন মৌলের নিউক্লিয়াস। এবার যদি আমরা বলি যে আলফা কণা নিঃসরণ হলে তাহলে কি হবে, দেখো আলফা কণা যখন আমরা পড়েছিলাম, তখন বলেছিলাম আলফা কণার কোনো আধান হয় না, কোনো ভর হয় না। এটা কি, এটা একটা তেজস্ক্রিয়, একটা তড়িৎচুম্বকীয় রশ্মি, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ এ কোথাও থেকে বেরোলে এর ভর সংখ্যা যদি কারোর থেকে বেরোয়, মনে করো এক্স একটা পরমাণু যার ভর সংখ্যা এ এবং পরমাণু ক্রমাঙ্ক জেড, এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, মাইনাস আলফা কণা হয়, তাহলে এদের ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কে কোনো এফেক্ট পড়ে না, কোনো এফেক্ট পড়ে না, অর্থাৎ মৌলটা সেই মৌলই থাকে, এ এবং জেড হয়। কিন্তু তাহলে কেন এটা হয়, দেখো
কখনোই প্রথমে কোনো একটা মৌলের পরমাণু, মনে করো এক্স একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াস, এই এক্স পরমাণুর নিউক্লিয়াস থেকে কখনোই প্রথম অবস্থায় আমাদের আলফা কণা নিঃসরণ হতে পারে না। প্রথমে আমাদের গামা কণা নিঃসরণ হতে পারে না, প্রথমে আমাদের আলফা কণা নিঃসরণ হবে বা বিটা কণা নিঃসরণ হবে। যে কোনো একটা কণা নিঃসরণ হয়ে যাওয়ার পর যখন এটা এক্সাইটেড মোডে থাকবে, অর্থাৎ এটা যখন উদ্দীপিত অর্থাৎ এক্সাইটেড মোডে, এর মধ্যে এনার্জি আছে, এনার্জি একটা পরিমাণে আছে, যখন এই উদ্দীপ্ত পরিমাণে থাকবে তখন এখান থেকে কিন্তু আমাদের গামা রশ্মি বেরোতে থাকবে। এখান থেকে কি হবে, তখন গামা রশ্মি বেরোতে থাকবে এবং এই গামা রশ্মি বেরোনোর ফলে কি হবে, এর যে এক্সট্রা এনার্জিটা ছিল ওই এনার্জিটা গামা রশ্মি রূপেও বার করে দেবে এবং ও কিন্তু স্টেবল হয়ে যাবে, অর্থাৎ ও লেভেলে চলে আসবে। যে পরিমাণ, মানে মনে করো তোমার খুব গরম পড়ছে, তুমি ঘাম বার করে দিলে শরীর থেকে, তারপরে তুমি শরীরটাকে ঠান্ডা করে নিলে, সেরকমই এই উদ্দীপিত অবস্থায় ছিল, ওর এনার্জিটাকে গামা রশ্মি রূপে বার করে দিল, এর ফলে আবার ও ভৌম স্তরে বা আগের নিজের ঠিকঠাক স্টেবল স্তরেও চলে এলো। এইভাবে কিন্তু আমাদের গামা রশ্মি বেরোয়, অর্থাৎ গামা রশ্মি বেরোলে আমাদের ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক এই দুটো কিন্তু একই থাকে, এদের কোনোরূপ কিন্তু চেঞ্জ হয় না। শুধু কেবলমাত্র কি হয়, এখান থেকে এনার্জাইজ থেকে এখান থেকে স্টেবল হয়ে যায়, অর্থাৎ উদ্দীপিত থেকে এখানে স্টেবল পজিশনে ওরা চলে আসে। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি ভালো করে, যে নিকেল 2860 এটা একটা পরমাণুর নিউক্লিয়াস, এটা উদ্দীপিত অবস্থায় আছে, অর্থাৎ এর আগে এই পরমাণু নিউক্লিয়াস থেকে হয় বিটা বা আলফা যা হোক কিছু বেরিয়ে গেছে, তার ফলে এটা কি, এর মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আছে। এবার এই এনার্জিটাকেই ও আলফা আকারে বার করে দেবে, দিয়ে 60-28 ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কে কোনো পরিবর্তন হবে না, শুধু উদ্দীপিত স্টেট থেকে ভৌম স্তরে চলে আসবে। এই হলো কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণার নিঃসরণ, বিটা কণার নিঃসরণ এবং গামা কণার নিঃসরণ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আলফা কণা নিঃসরণ হলে আমাদের ভর সংখ্যায় 4 কমে যাবে এবং পরমাণু ক্রমাঙ্কে 2 কমে যাবে এবং একটা নতুন মৌলের পরমাণু তৈরি হবে, এক্স থেকে ওয়াই তৈরি হবে। আচ্ছা, যদি বিটা কণা নিঃসরণ হয় তাহলেও এক্স থেকে ওয়াই অর্থাৎ একটা নতুন মৌলের পরমাণু তৈরি হবে। আর কি হবে, ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যাবে। পরমাণু ক্রমাঙ্ক কী হবে, 1 বেড়ে যাবে। আচ্ছা, আর আলফা কণা নিঃসরণ, আলফা কণা কিন্তু নর্মাল অবস্থায় কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে, তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে বেরোতে পারবে না। কখন বেরোতে পারবে, যদি সেই পরমাণু নিউক্লিয়াসটি উদ্দীপিত অবস্থায় অর্থাৎ এনার্জাইজড অবস্থায় থাকে। এনার্জাইজড অবস্থায় থাকলে আলফা কণা গামা কণা নিঃসরণ হবে, গামা রশ্মি, এবং এই মৌলের পরমাণুটা সেই একই অবস্থাতে থাকবে, অর্থাৎ ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এই যে আলফা কণা নিঃসরণের ফলে দেখো, খুব ভালো করে দেখো, আলফা কণা নিঃসরণের ফলে কি হয়, দেখো এখানে 92 ছিল, এখানে 90 হয়েছে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক যা থাকবে তার থেকে 2 কমে যাবে। পর্যায় সারণীতে কি হবে না, তার 2 ঘর আগে চলে যাবে, এই মৌলের 2 ঘর আগে অবস্থান করবে। আর যদি কোথাও থেকে বিটা কণা নিঃসরণ হয় তাহলে কি হবে, এই মৌলটা আগের যে মৌল ছিল পর্যায় সারণীর দিক থেকে দেখতে গেলে তার পরে হয়ে যাবে। এই যে আগে এবং পরে চলে যাওয়া, এইটা আমাদের শ্যাডি এবং ফ্যাজানের সূত্র বলা হয়। এই সূত্রটাকে আমাদের বিজ্ঞানী শ্যাডি এবং ফ্যাজানের সূত্র বলা হয়। তো এই হলো নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মির নিঃসরণের ফলে নতুন গঠন কী করে হয়। এবার এখানে একটা কথা বলে রাখি, খুব ইম্পর্ট্যান্ট কথা, যে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ কিন্তু নিউক্লিয় ঘটনা, এর সঙ্গে বাইরের ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি দেখো, বিটা কণা কি, বিটা কণাকে বলা হয় ইলেকট্রন কণা। এখান থেকে তোমাকে ঘুরিয়ে কোশ্চেন দেবেই, তুমি এখান থেকে কনফিউজিং হতে পারে যে বিটা কণা যদি ইলেকট্রনই হয় তাহলে তেজস্ক্রিয়তাকে কেন নিউক্লিয় ঘটনা বলছে, বাইরের ইলেকট্রনের কেন সম্পর্ক নেই। দেখো, খুব ভালো করে বুঝবে বিটা কণা অ্যাকচুয়ালি কীভাবে সৃষ্টি হয়। পরমাণুর মধ্যে বলছে একটা নিউটন এইটা ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি করে, অর্থাৎ যে ইলেকট্রনটা তৈরি হয় সেটা একটা নিউটন ভেঙে তৈরি হয়। বাইরের কক্ষে ইলেকট্রনগুলোর সঙ্গে এর সম্পর্ক নেই। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একটা নিউটন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি হয়, এই ইলেকট্রনটাই আমাদের বিটা কণা নামে পরিচিত।
তাহলে আশা করি বোঝা গেল যে কেন বলা হয় যে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ একটি নিউক্লিয় ঘটনা, এর সঙ্গে বাইরের ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। যতই আমাদের বিটা কণা ইলেকট্রনের সমান হোক না কেন, সেই ইলেকট্রনটা কোত্থেকে আসে? পরমাণুর মধ্যে যে নিউট্রন আছে সেই নিউট্রনটা ভেঙে প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি করে। আচ্ছা, এই গেল তেজস্ক্রিয়তার কথা, এই গেল তেজস্ক্রিয়তার টার্মস। এবার এই তেজস্ক্রিয়তা আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে সেটা আমরা দেখব। তার আগে আমরা তেজস্ক্রিয়তার একক দেখে নেব। দেখো, তেজস্ক্রিয়তার পরিমাপ কি করে করা হয়? বলছে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ডে যতগুলি তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হয় তাকে ওই পদার্থের তেজস্ক্রিয় পরিমাপ বলা হয়। অর্থাৎ কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু তুমি নিয়েছো, তার নিউক্লিয়াস থেকে 1 সেকেন্ডে যতগুলো কণা বিঘটিত হচ্ছে, নিঃসৃত হচ্ছে, সেই পরিমাণটাকে বলা হয় তেজস্ক্রিয়তার পরিমাপ। একে কোন কোন একক দিয়ে প্রকাশ করা হয়? দেখো, সবথেকে প্রথমে যে এককটা আসে অর্থাৎ এটাই এসআই একক, সেটাকে বলা হয় আমাদের বেকারেল। যেহেতু আমরা আগে বলেছি আমরা যে বিজ্ঞানী বেকারেল এই জিনিসটা প্রথমে লক্ষ্য করেছিলেন, সেই জন্য তার নাম অনুসারে এই এককটাকে নাম দেওয়া হয়েছে বেকারেল। এটাকে বি ছোটো হাতের কিউ, বি কিউ দিয়ে প্রকাশ করা হয়। এছাড়া এর আরেকটা একক সেটা হচ্ছে কুড়ি। আমাদের ম্যাডাম কুড়ি পরবর্তীকালে বেকারেল রশ্মিটাকেই তেজস্ক্রিয় রশ্মি বলে নামকরণ করেছিলেন, তাই তার নামকরণ অনুসারে এটাকে কুড়ি দেওয়া হয়, আরেকটা একক। এবং আরও অন্যান্য একক আছে, তার মধ্যে আরেকটা প্রচলিত একক হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ডের নাম অনুযায়ী এককগুলো দেওয়া হয়েছে। তাহলে যদি তেজস্ক্রিয়তার একক বলা হয় তাহলে আমরা বলবো বেকারেল, কুড়ি, রাদারফোর্ড ইত্যাদি। আচ্ছা, এবার দেখবো আমরা তেজস্ক্রিয়তাকে কোথায় ব্যবহার করা হয়, মানে খায় না মাথায় মাখে। দেখো, তেজস্ক্রিয়তা কোথায় কোথায় ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোথায় কোথায়? ক্যান্সার থেরাপি, রে থেরাপি বলে শুনেছো, সেই রে থেরাপিতে কিন্তু আমাদের এই তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। দেখো, ফসফরাস 1532 এই মস্তিষ্কের টিউমার অপারেশনের সময় এই তেজস্ক্রিয় পদার্থটাকে ব্যবহার করা হয়। সোডিয়াম 1134 হার্টের সার্জারির সময় এই তেজস্ক্রিয় পদার্থটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, আয়োডিন 52-131 থাইরয়েডের কোনো সমস্যা যখন অপারেশনের কেস থাকে তখন এই আয়োডিন তেজস্ক্রিয় পদার্থটাকে ব্যবহার করা হয়। এই আইসোটোপগুলোকেই কিন্তু ব্যবহার করা হয়। জেনারেলি কী হয়? সোডিয়াম 1123 ওটা কিন্তু আমাদের তেজস্ক্রিয় পদার্থ নয়, সোডিয়াম 1124 কিন্তু আমাদের তেজস্ক্রিয় পদার্থ। কেন না, আমরা আগের দিন পড়েছিলাম যে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত কত হতে হবে? 1:5:2। এই অনুপাত যদি হয় তবেই আমরা সেগুলোকে তেজস্ক্রিয় পদার্থ বলতে পারি। আচ্ছা, এছাড়া কি? তড়িৎ শক্তি উৎপাদন, যে নিউক্লিয় আর্ক যেটা আমাদের, সেখানে ব্যবহার করা হয় প্লুটোনিয়াম, ইউরেনিয়াম, নিউক্লিয় চুল্লি যেটাকে বলে, মানে পারমাণবিক কেন্দ্র যেটা, সেখানে আমাদের এই প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম, এই মৌলটাকে ব্যবহার করা হয় অ্যাজ এ তেজস্ক্রিয় পদার্থ হিসেবে। আচ্ছা, পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। পৃথিবীর বয়স নির্ণয় করার সময় ইউরেনিয়াম এবং সিসার অনুপাত দেখে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। এছাড়া কি? রেডিও কার্বন দ্বারা প্রাচীন বস্তুর প্রাচীনত্ব নির্ণয় করা হয়। রেডিও কার্বন দ্বারা দেখো C614 এই আইসোটোপটাকে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? ইতিহাসে আমরা পড়েছি প্রত্নতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, এই যে হরপ্পা সভ্যতার টোটালটাই এই রেডিও কার্বন দ্বারা উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই হরপ্পা সভ্যতা কোন সময়কার, কত বছর পুরনো, এই সমস্ত কিছু মানে জানা যায় কিন্তু আমাদের এই রেডিও কার্বন টেকনিক দ্বারা। এখানে এই পরমাণুটা ব্যবহার করা হয় C614, এটাকে বলা হয় কার্বন ডেটিং। টোটাল হরপ্পা সভ্যতার কিন্তু বয়স এবং সমস্ত সরঞ্জাম যেগুলো পাওয়া গেছে তাদের কার্বন ডেটিং করেই তাদের বয়স কিন্তু জানা গেছে, অর্থাৎ কোন সময় এরা পৃথিবীতে এক্সিস্ট করতো এগুলো জানা গেছে। আচ্ছা, এছাড়া কৃষিক্ষেত্রে কী কিসে ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় ফসফরাস, জিঙ্ক, তামা, ক্যালসিয়াম এর মাধ্যমে বিভিন্ন রকমের টেস্ট করে কোনো একটা উদ্ভিদের বা কোনো একটা চাষের ক্ষেত্রে উদ্ভিদের বা মাটির কোন পুষ্টি উপাদানটার প্রয়োজন বর্তমানে ল্যাবরেটরিতে এই সমস্ত কিছু চেক আপ করা হয়। তাহলে এই হলো আমাদের তেজস্ক্রিয়তার ব্যবহার। এবার আমরা ভর ত্রুটি কী জিনিস আর নিউক্লিয় বন্ধন শক্তি কী জিনিস এই সম্পর্কে আলোচনা করব। দেখো, ভর ত্রুটি কী বলছে? কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর ওই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সমূহের মোট ভরের মধ্যে পার্থক্য থাকে। এই পার্থক্যকে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলা হয়। অর্থাৎ একটা পরমাণু কী দিয়ে তৈরি হয়? পরমাণুর নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি হয়। তাহলে পরমাণু নিউক্লিয়াসের যে ভরটা হবে সেটা কার সমষ্টি হবে? ভরের প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হবে। এবার তুমি প্রোটনগুলোকে আলাদা আলাদা করে ভর বার করলে এবং নিউট্রনগুলো আলাদা আলাদা ভর বার করলে দিয়ে যোগ করে দিলে যে ভরটা বেরোবে সেটাই হবে আমাদের নিউট্রনের নিউক্লিয়াসের ভর।
কিন্তু দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের প্রকৃত ভর, একটা গোটা নিউক্লিয়াসকে নিয়ে তুমি যদি কোনোভাবে তুমি যদি ওয়েট করতে পারো, তাহলে সেই যে ভরটা দেবে সেটা হবে প্রকৃত ভর। বলছে এই প্রকৃত ভর আর তুমি গণনা করে হিসেব করে যে ভরটা তুমি পাচ্ছ, এদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। ডিফারেন্স হওয়ার কথা নয়, কিন্তু ডিফারেন্স তৈরি হচ্ছে। এই যে ডিফারেন্সটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আমাদের ভর ত্রুটি। দেখো, যদি আরও সোজাভাবে তোমরা বুঝতে চাও, তোমরা আপেল এবং আমের এক্সাম্পল নিয়ে বোঝো। তুমি মনে করো বাজারে গেছো ফল কিনতে, যে তুমি আপেল আর আম কিনবে, আমি কথায় কথায় ধরে নিলাম যে একটা আপেলের ভর 80 কেজি, 80 গ্রাম, একটা আপেলের ভর হচ্ছে 80 গ্রাম। আর তুমি সবকটা আইডেন্টিক্যাল 80 গ্রাম করে সবকটা আপেলের ভর আছে। আর আমের ভর আমি ধরে নিলাম বেশ বড় বড় আম 100 গ্রাম করে, 100 গ্রাম করে আমের ভর আছে। এবার তুমি মনে করো 5খানা এরকম আপেল নিয়েছো আর 5খানা এরকম আম নিয়েছো, তাহলে তোমার মোট ভর কত হবে? 5 × 8 = 40। তাই নিশ্চয়ই তুমি আপেলের টোটাল ভরটা বার করবে প্লাস আমের টোটাল ভরটা প্লাস 500 দিয়ে তুমি যোগ করে দেবে। তাহলে কত হবে? 5 আর 4 = 900। তো তোমার 900 গ্রাম টোটাল, যে তুমি যদি ইয়েতে চাপাও ওজনদারিতে, তাহলে তোমার কত হবে? 900 গ্রাম হওয়ার কথা। কিন্তু তুমি যখন ব্যাগে ভরে টোটাল ওই ব্যাগ সমেত ওজনদারিতে চাপাচ্ছ, তখন দেখছো এই 900 গ্রাম না হয়ে ওজন হয়ে যাচ্ছে 850 গ্রাম। 850 গ্রাম। তুমি যখন ইন্ডিভিজুয়ালি মাপছো, প্রত্যেকটা আপেলকে মাপছো, তুমি প্রত্যেকটা আমকে মাপছো, দিয়ে তুমি ক্যালকুলেশন করে খাতায় যোগ করে নিচ্ছ, ফোনে ক্যালকুলেটরে যোগ করে নিচ্ছ, তোমার 900 গ্রাম আসছে। কিন্তু তুমি যেই ব্যাগে ভরছো, ব্যাগ সমেত যখন ওজন করছো, ব্যাগের ওয়েটটাকে তুমি নগণ্য নেগলেক্ট করে দাও, তখন তুমি দেখছো 850 গ্রাম ওয়েট হয়ে যাচ্ছে। এই যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, সেম এই কেস হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে কী হয়? প্রোটনের একটা নির্দিষ্ট ভর আছে আর একটা নিউটনের একটা নির্দিষ্ট ভর আছে। এদের ভরগুলোকে গণনা করে কতগুলো প্রোটন আছে কতগুলো নিউটন আছে সেই সংখ্যা জেনে আমরা গুণ করে যোগ করে দিয়ে যে পরীক্ষালব্ধ মানটা পাচ্ছি আর প্রকৃতপক্ষে যে ভরটা পাচ্ছি, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আসছে। এই ডিফারেন্সটা কি আমাদের কি বলা হবে? ভর ত্রুটি। দেখো, এই যদি গাণিতিকভাবে তোমরা ব্যাখ্যা বলতে চাই, তাহলে আমি বলছি, মনে করি কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা জেড, মানে কি? প্রোটন সংখ্যা হচ্ছে জেডটা, আর এর ভর সংখ্যা হচ্ছে এ। ভর সংখ্যা যদি এ হয়, তাহলে নিউটন সংখ্যা কত হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে এ মাইনাস জেড। তাহলে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে জেড আর নিউটন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড। এবার আমি ধরে নিলাম প্রত্যেকটা প্রোটনের ভর হচ্ছে এমপি। প্রত্যেকটা প্রোটনের ভর কত? এমপি। আর প্রত্যেকটা নিউটনের ভর কত? এমএন। তাহলে যদি একটা প্রোটনের ভর এমপি হয়, তাহলে জেডটা প্রোটনের ভর কত হবে? জেডটা প্রোটনের ভর হবে জেড ইন্টু এমপি। আর একটা নিউটনের ভর যদি এমএন হয়, তাহলে এ মাইনাস জেডটা নিউটনের ভর কত হবে? এ মাইনাস জেড ইন্টু এমএন। ঠিক এইভাবে, যেমন 5টা আপেলের ভর কিছু 5 × 80, 5টা আমের ভর 5 × 100। এবার এই দুটোকে যদি আমি যোগ করে দিই, এই জেডটা প্রোটনের ভর আর এ মাইনাস জেডটা নিউটনের ভর, এই দুটোকে আমি যোগ করে দিলে আমার নিউক্লিয়াসের মোট ভরটা বেরিয়ে আসবে। এটা আমি এম ড্যাশ দিয়ে প্রকাশ করেছি। এটা আমার নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভরটা বেরিয়ে এলো, মোট ভর। এবার আমি ওই নিউক্লিয়াসটাকে যখন পরিমাপ করছি, টোটাল নিউক্লিয়াসটাকে নিয়ে আলাদা আলাদাভাবে না করে, তখন দেখলাম এর প্রকৃত পরীক্ষালব্ধ ভর এলো এম। কত এলো? এম। এখানে এম ড্যাশ এসেছিলো, এখানে এম এলো। তাহলে আমরা বলতে পারি যে ভর ত্রুটি ডেল এম সমান এম ড্যাশ মাইনাস এম। কী করবো? এখান থেকে এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে ভর ত্রুটি কত হবে? 900 মাইনাস 850, মানে কত হবে? 50। সেই রকমই এখানে করেছি এম ড্যাশ মাইনাস এম। এবার এম ড্যাশের জায়গায় আমরা এই মানটাকে বসিয়ে দিয়েছি। দেখো, জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন ব্র্যাকেট মাইনাস এম। এই হলো আমাদের ভর ত্রুটির পরিমাণ। এবার এখানে প্রশ্ন হচ্ছে, এই যে ভরের ত্রুটিটা, এটা কোথায় যাচ্ছে? ভরটা কোথায় চলে যাচ্ছে? ভরকে তো কোনো দিন আমরা কি পড়েছি, যে ভরকে আমরা কোনো দিন নাশ করতে পারবো না। কিন্তু এইখানে আমরা একটা সূত্র পড়েছি, ভর এবং শক্তির নিত্যতা সূত্র। আমরা পড়েছিলাম যে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডে ভর এবং শক্তির পরিমাণ কি? ধ্রুবক। ভর এবং শক্তিকে কখনো সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। শুধু কি করা যায়? ভর থেকে শক্তিতে রূপান্তর করা যায়, আর না হলে শক্তি থেকে ভরে রূপান্তর করা যায়। তার মানে এখানে কি হচ্ছে? এই যে ভরের এফেক্টটা হচ্ছে, অর্থাৎ ডেল এম,
এই ভরের এফেক্টটাই একটা এনার্জি রূপে আমাদের কাছে চলে আসছে। অর্থাৎ তুমি মনে করো এই যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, একটা নিউট্রন কি হয়, দুজনে একসঙ্গে জোট বেঁধে অবস্থান করে। এই যে জোটটা বাঁধছে এটার জন্য একটা প্রচুর পরিমাণে এনার্জি লাগে। অর্থাৎ তুমি মনে করো যে তুমি যখন ওই আম আর আপেলকে তোমার ব্যাগে ঢোকাচ্ছ, তখন একটা আম আর একটা আপেল একসঙ্গে জুড়ে গিয়ে একটা নতুন ধরনের ফল তৈরি করে দিচ্ছে, যার নাম হচ্ছে মাপেল। যার নাম কি? মাপেল। এই যে জুড়ে যাচ্ছে, এই জুড়ে কেন যাচ্ছে? এই জুড়তে গেলে তাদের মধ্যে একটা ক্রিয়াশীল প্রচণ্ড শক্তিশালী একটা বল তাদের খরচা করতে হচ্ছে। এই বলটা কোত্থেকে আসছে? এই যে মাস ডিফেক্টটা হয়ে যাচ্ছে, অর্থাৎ মাস যে ক্ষয়ে যাচ্ছে, মানে ভর যে রূপান্তর হয়ে যাচ্ছে, এই ভরটাই গিয়ে শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যেও তাই হয়, কিছুটা পরিমাণ ভর কোথায় কনভার্ট হয়ে যাচ্ছে? এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, দিয়ে কী হয়ে যাচ্ছে? নিউক্লিয়ন তৈরি করছে। নিউক্লিয়ন কি? প্রোটন এবং নিউট্রনের একটা জোট, একটা জোটবদ্ধভাবে, অর্থাৎ এই একটা আমাদের প্রোটন আর এই একটা আমাদের নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রন একসঙ্গে একটা জোটের মতো অবস্থান করছে। এটা কি আমাদের কি বলা হবে? আমাকে বলা হবে নিউক্লিয়ন। এর জন্যই যে এনার্জিটা লাগছে, এর জন্যই যে এনার্জি শক্তিটা লাগছে, সেই শক্তিটাই কোত্থেকে আসছে? আমাদের ভরত্রুটি থেকে। এখান থেকেই আমাদের কোশ্চেন। এবার আমরা পরের পাঠে চলে আসছি যে নিউক্লিয় বন্ধন শক্তি কী জিনিস। দেখো নিউক্লিয় বন্ধন শক্তি কি বলছে? নিউক্লিয়াস গঠনের সময় পরিলক্ষিত ভরত্রুটি আইনস্টাইনের E=mc² সমীকরণ অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আকর্ষণ বল রূপে কাজ করে নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়নগুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। এই শক্তি নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা নিউক্লিয়াসের বন্ধন শক্তি নামে পরিচিত। তাহলে বোঝা গেল এই যে ভরত্রুটির জন্য মাস ডিফেক্ট, এই যে মাস ডিফেক্ট হলো, এই মাস ডিফেক্টের ফলেই আমাদের এনার্জি তৈরি হলো। সেই এনার্জিটাকেই আমাদের বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। এই নিউক্লিয় বন্ধন শক্তি কি করে? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নের জোট তৈরি করতে সাহায্য করে। তাহলে আমরা যদি এইভাবে বলি যে ভরত্রুটি অর্থাৎ মাসটা কোথায় চলে গেল? মাসটা এনার্জিতে তৈরি হলো, অর্থাৎ শক্তিতে কনভার্ট হলো। এই যে শক্তিতে কনভার্ট হলো, এই যে শক্তির নিত্যতা সূত্র, এটাই হচ্ছে আইনস্টাইনের E=mc² এর সূত্র। এটা কি বলা হয়? আইনস্টাইনের E=mc²। ই মানে কি? ই মানে হচ্ছে এনার্জি। এনার্জি ইজিক্যাল কি? মাস ইন্টু c²। মানে কি? c² হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে মাস এনার্জিতে কনভার্ট হয়, তো এইভাবে কনভার্ট হয়। তাহলে ভরত্রুটি শক্তিতে কনভার্ট হলো, সেই শক্তিটাই কি করলো? শক্তিটাই আমাদের নিউক্লিয়ন তৈরি করতে সাহায্য করলো। দেখো যদি শক্তির গণনা করতে চাই, এই শক্তিটাকে আমরা কী করে মাপবো? তাহলে আমরা বলতে পারি যে কোনো পরমাণুর ভরত্রুটি যদি Δm হয়, দেখো আমাদের এখানে ভরত্রুটি কত ছিল? Δm। যদি কোনো পরমাণুর ভরত্রুটি Δm হয়, তবে পরমাণুটির নিউক্লিয়াসের বন্ধন শক্তি হবে Δm × c²। এখানে সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। এইভাবে কিন্তু আমাদের বন্ধন শক্তি ক্যালকুলেশন করা হয়। তাহলে এই গেল আমাদের ভরত্রুটি, এবং এই গেল ভরত্রুটি কনভার্ট হয়েই আমাদের নিউক্লিয় বন্ধন শক্তি তৈরি হলো। এবার আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া সম্পর্কে জানব। অর্থাৎ কি? পরমাণুর নিউক্লিয়াসটা যদি ভেঙে যায়, এই যে বিক্রিয়াটা, এটা কি বলা হয়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এবার কি হয় দেখো, সংজ্ঞাতে ক্লিয়ার করা আছে যে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াসকে উপযুক্ত কোনো ধীর গতির কণা, জেনারেলি কি ব্যবহার করা হয়? নিউটন কণা দিয়ে আঘাত করে প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয়, এবং সামান্য ভর ধ্বংস হয়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। প্রচুর পরিমাণে কি নির্গত হয়? এনার্জি, শক্তি নির্গত হয়। সেই বিক্রিয়াকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলে। পরমাণু বোমা বিস্ফোরণ এর উদাহরণ। দেখো নিউক্লিয় বিভাজন কি বলছে? একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে একটা খুব ধীর গতিসম্পন্ন নিউক্লিয়াস দিয়ে যখন আমি আঘাত করব টুক করে, তখন ওটা এতটা এক্সাইটেড হয়ে যাবে যে ওটা প্রায় সমভরের দুটো মৌলের পরমাণুতে এইভাবে ভেঙে যাবে। এই যে ভেঙে গেল এবং সামান্য পরিমাণ কি নষ্ট হবে? ভর নষ্ট হবে। সেই ভরটা বিপুল পরিমাণ এনার্জি তৈরি করে দেবে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমার বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। দেখো একটা উদাহরণ দেওয়া আছে
যে ইউরেনিয়াম 92 235 একটা আইসোটোপ, অর্থাৎ এইভাবে বলা যেতে পারে যে ইউরেনিয়াম, এটা হচ্ছে আমাদের ইউরেনিয়াম 92 235 মৌলের নিউক্লিয়াস, ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াস। এইটাকে কি করা হয়, এইটাকে একটা ছোট্ট নিউট্রন দিয়ে খুব ধীর গতিতে আসছে নিউট্রনটা, এসে এখানে আঘাত করা হয়। কি করা হয়, এর সঙ্গে আঘাত করানো হয় এটাকে। এর ফলে কি উৎপন্ন হয়, এর ফলে প্রথমে এটা এক্সাইটেড হয়ে যায়, প্রচুর পরিমাণ এক্সাইটেড হয়ে গিয়ে ইউরেনিয়াম 23692 পরিণত হয়ে যায়। এর ফলে এত পরিমাণ এর মধ্যে এনার্জি তৈরি হয়ে যায় যে এ আর নিজেকে ধরে রাখতে পারে না, এ ফেটে যায়। ফেটে গিয়ে কি করে, দেখো প্রায় সমঘরের দুটি নিউক্লিয়াসে ভেঙে যায়। দেখো বেরিয়াম এবং ক্রিপ্টন, এইখান থেকে দুখানা মৌলের পরমাণু তৈরি হয়। একটা হচ্ছে বেরিয়াম, এটা হচ্ছে 56 141, আর একটা হচ্ছে ক্রিপ্টন 36 92। এইভাবে দুটো মৌলের পরমাণুতে ভেঙে যায় এবং এর সঙ্গে কি তৈরি হয়, দেখো আরও 3খানা নিউট্রন তৈরি হয় এবং এর সঙ্গে আরও কি হয়, আরও 3টে নিউট্রন কণা ছিটকে যায়। এইভাবে নিউট্রন কণা আরও 3টে ছিটকে যায়। আর খানিকটা ভর কি হয়, প্রচুর পরিমাণ এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি বেরোতে থাকে, এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি, সেটা তাপ শক্তি রূপে, আলোক শক্তি রূপে, শব্দ শক্তি রূপে। যেমন বোমা যখন ফাটে তখন কি হয়, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, সমস্ত শক্তিরূপে এইভাবে বেরিয়ে আসতে থাকে। কি দেখো 200 এমইভোল্ট পরিমাণ শক্তি এখান থেকে বেরিয়ে আসতে থাকে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমাদের বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এইবার এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটাকে বলা হয় চেন রিয়াকশন। কেন এই চেন রিয়াকশন বলা হয়, এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন। দেখো যখন এই বিক্রিয়াটাকে তোমার শুরু করতে গেলে প্রথমে ইনিশিয়ালি তোমার একটা নিউটনের প্রয়োজন হবে। তুমি এই ইউরেনিয়ামের ভারী মৌলটাকে একটা নিউটন দিয়ে তুমি আঘাত করলে এর ছিটকে এইভাবে বেরিয়াম এবং ক্রিপ্টন এবং তাপ শক্তির সঙ্গে এ কী করবে, আরও তোমার 3খানা নিউটন ও প্রডিউস করে দেবে। এই যে 3খানা নিউটন, এরা কি করবে, অন্য যে মনে করো আবার একটা ইউরেনিয়াম 92 235 আর একটা যে মনে করো পরমাণুর নিউটন, তাকে গিয়ে আঘাত করবে। তাহলে একে আঘাত করলে এরও একই কেস হবে। অর্থাৎ এইখানে তুমি একবার শুরু করলে এখান থেকে 3জন বেরোলো, এরা 3জন পরবর্তী ইউরেনিয়াম অর্থাৎ পরবর্তী আমাদের নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করলো, সেখান থেকে আরও 3টে বেরোলো, তারা গিয়ে পরবর্তীগুলোকে করলো, সেখান থেকে আরও 3টে করলো। অর্থাৎ ইনিশিয়ালি তুমি একটা নিউটন দিয়ে শুরু করেছিলে, সেখান থেকে 3টে নিউটন উৎপন্ন হলো, 3টে থেকে কতগুলো হবে, 3টে এক একটা 3টে করে 27টা উৎপন্ন হয়ে যাবে। এইভাবে গুণিতক হতে 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 প্রচুর পরিমাণে এই রিয়াকশান থামার কোনো নাম নেবে না, যতক্ষণ পর্যন্ত ইউরেনিয়াম পরমাণুটা, ইউরেনিয়াম মেটেরিয়ালটা যতটা তুমি পরিমাণ দেবে, অর্থাৎ যত বেশি পরমাণু থাকবে, যত বেশি নিউক্লিয়াস থাকবে, এই রিয়াকশান কিন্তু থামবে না। এর ফলে কি হবে, রিয়াকশান হতে থাকবে আর প্রত্যেকবারই 200 এমইভোল্ট করে তাপ শক্তি এনার্জি বেরোতে থাকবে, অর্থাৎ পুরো বিস্ফোরণ শুরু হবে। এত পরিমাণ এনার্জি বেরোবে, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, এটা বিস্ফোরণের আকার নিয়ে নেবে এবং একটা হিউজ পরিমাণ শক্তি কিন্তু বেরোবে। এই জন্যে বলা হয় যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটা চেন রিয়াকশান বা শৃঙ্খল বিক্রিয়া। আশা করি বোঝা গেল। এরপরে আমরা চলে আসি নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া ক ধরনের। আচ্ছা, এই যে চেন রিয়াকশান, এই চেন রিয়াকশানটাকে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে নিয়ন্ত্রিত, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। আমরা কিছু কিছু জায়গায় চাইলে কোনো জায়গায় বিক্রিয়াটাকে বন্ধ করতে পারি, আবার কিছু কিছু জায়গায় আমরা কিন্তু কিছু করার থাকে না। সেই জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, যে শৃঙ্খল বিক্রিয়াটাকে আমি আমার কন্ট্রোলে রাখতে পারবো, যতটা আমার দরকার আমি ততটা করতে পারবো। আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, একবার শুরু করে দিলে একে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না, এ সর্বোত্তম শক্তি এনার্জি প্রডিউস করে দেবে। পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমার মধ্যে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কিন্তু ঘটে। এই যে রিয়াকশান, এই রিয়াকশানের মধ্যেই আমাদের পারমাণবিক বোমার মধ্যে ঘটে। তার উদাহরণ কি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার।
ইউএসএ জাপানের ওপর। লিটিল বয় আর ফ্যাট ম্যান 6ই আগস্ট এবং 9ই আগস্ট এই দুটো পরমাণু বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলেছিল। লিটিল বয়েতে ইউরেনিয়াম 92-235 আইসোটোপ, অর্থাৎ এই আইসোটোপটাই ব্যবহার করা হয়েছিল। এবং ফ্যাটম্যানে প্লুটোনিয়াম 94-239 এই আইসোটোপটা ব্যবহার করা হয়েছিল। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এর মধ্যে কতটা পরিমাণ এনার্জি আছে। আমাদের গোটা বিশ্ব তাই চাইছে যে আমরা জীবাশ্ম জ্বালানিটাকে ছেড়ে দিয়ে আমরা নিউক্লিয়ার এনার্জির ওপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাই আমাদের এই এনার্জি অর্থাৎ কারেন্টের জন্যে। কারণ এতে এত বিপুল পরিমাণ শক্তি থাকে। তুমি ভাবতে পারছো যে দুটো শহরকে এই দুটো ছোটো ছোটো বোমা ধ্বংস করে দিয়েছিল কে? দেখো এই রিয়াকশানটা তোমার চোখের সামনে। ইউরেনিয়াম 92-235 এর মধ্যে কি হয়েছিল? এই রিয়াকশান হয়েছিল। এবং ফ্যাটম্যানে প্লুটোনিয়াম 94-239 এই আইসোটোপটাকে ব্যবহার করা হয়েছিল। এটা গেল আমাদের অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ, পরমাণু বোমা এবং তার রিয়ালে আমাদের কোথায় অ্যাপ্লাই করা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সেটাও আমরা জানি। এবার চলে আসি নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। এই শৃঙ্খল বিক্রিয়াটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ সেই আমাদের একই জায়গায় চলে এলো ছোটোবেলার মতো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দেখো বিজ্ঞানকে যদি আমরা না বুঝে নিজের ইচ্ছা মতো, নিজের স্বেচ্ছাচারিতার জন্য, নিজের ক্ষমতা দেখানোর জন্য ব্যবহার করি, বিজ্ঞান অলওয়েজ অভিশাপ। কিন্তু বিজ্ঞানকে যদি আমরা মানব কল্যাণে নিয়ন্ত্রিতভাবে লিমিটে রেখে ব্যবহার করতে পারি তাহলে সেটা অবশ্যই আশীর্বাদ। এই অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে আমাদের কাছে অভিশাপের মতো, কিন্তু নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া আমাদের কাছে আশীর্বাদের মতো। কীরকমভাবে? দেখো নিউক্লিয় চুল্লি অর্থাৎ আর্ক রিয়েক্টার, নিউক্লিয় চুল্লিতে এই নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া তৈরি করা হয়। অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো, যেখান থেকে আমাদের পৃথিবীতে কিছু কিছু জায়গায় এখন তৈরি হচ্ছে পাওয়ার এনার্জি আমাদের ইলেকট্রিক, এই নিউক্লিয় চুল্লির মাধ্যমে। এখানে কি ঘটছে? এখানে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটছে। অর্থাৎ এই চেন রিয়াকশানটাকে আমি কোনো জায়গায় গিয়ে থামাতে পারবো। এটাকে বলা হয় নিউক্লিয় চুল্লি, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। দেখো এবার এই নিউক্লিয় চুল্লি অর্থাৎ আর্ক রিয়েক্টারের কয়েকটা বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে এবং আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? তোমার পরীক্ষা কোশ্চেনে দিয়েই দেবে যে নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? গ্রাফাইট এবং ভারী জল। গ্রাফাইট এবং ভারী জল মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। ভারী জল মানে D2O, H2O কিন্তু নয়, D2O। নর্মাল জল হচ্ছে H2O। এই H2Oকে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় না। কাকে ব্যবহার করা হয়? D2O। হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ আছে তার মধ্যে 2 নম্বর আইসোটোপটা অর্থাৎ 1H2, এই আইসোটোপটা যে জল উৎপন্ন করে তাকে বলা হয় D2O, ভারী জল। আচ্ছা, আর জার্কোনিয়াম এবং ক্যামিয়ামের তৈরি নিয়ন্ত্রক দণ্ড ব্যবহার করা হয়। নিয়ন্ত্রক দণ্ডটি কার তৈরি হয়? জার্কোনিয়াম এবং ক্যাডমিয়ামের তৈরি হয় নিয়ন্ত্রক দণ্ডটা। এই দুটো কোশ্চেন শর্ট কোশ্চেনে কিন্তু প্রচুর আসার সম্ভাবনা থাকে। এবার আমরা কিছু এই ইচ্ছাকৃত নয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে ঘটনাটা ঘটেছিল, দুর্ঘটনাটা, সেটা ছিল আমাদের ইচ্ছাকৃত। কিন্তু অনিচ্ছাকৃত কিছু দুর্ঘটনা তোমাদের এক্সাম্পল দিই। যেমন হচ্ছে 1986 খ্রিস্টাব্দে ইউক্রেনের চেরানোবিলে নিউক্লিয় পাওয়ার স্টেশন ছিল, সেখানে কোনো কারণবশত নিউক্লিয় মেল্ট ডাউন হয়ে যায়। অর্থাৎ মানে গবেষণা কেন্দ্রে কোনো কারণবশত কোনো ভুলের জন্যে সেখানে কিন্তু নিউক্লিয় মেল্টডাউন হয়ে যায় এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আরেকটা কি 2011 সালে জাপানের ফুকুশিমা, এই জাপান দেশটা কিন্তু এই পরমাণু বোমাতে নিউক্লিয় এতে প্রচুর পরিমাণে আক্রান্ত হয়েছে। জাপানের ফুকুশিমায় সুনামির জন্যে ওখানে যে পাওয়ার স্টেশন ছিল সেটা ধ্বংস হয়ে গিয়ে 6টা মতো আর্ক রিয়েক্টর নষ্ট হয়ে যায় এবং তার ফলে বিপুল পরিমাণে এনার্জি ওখান থেকে বেরিয়ে ওখানটার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এগুলো প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার ছিল না। 2011 সালে যেটা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ, আর যেটা ইউক্রেনে হয়েছিল এগুলো হচ্ছে টেকনিক্যাল ফল্ট, কিছু করার নেই, এখানে মেশিন খারাপ হতেই পারে। এই গেল আমাদের নিউক্লিয় বিক্রিয়া। অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া কি আমরা বুঝতে পারলাম। নিউক্লিয় বিক্রিয়া এক প্রকারের চেন রিয়াকশান। এবার এই চেনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আর কোন জায়গায় নিয়ন্ত্রণ করতে পারি না। যেখানে নিয়ন্ত্রণ করতে পারি না সেটা হচ্ছে পারমাণবিক বোমা, আর যেখানে নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে নিউক্লিয় চুল্লি। অর্থাৎ এটা হচ্ছে বিজ্ঞানের অভিশাপ আর এটা হচ্ছে আশীর্বাদ। এবার আমরা নিউক্লিয় সংযোজন সম্পর্কে পড়ব। দেখো এতক্ষণ আমরা নিউক্লিয় বিভাজন পড়লাম, অর্থাৎ নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে।
এবার উল্টো ঘটনাটাও হতে পারে যে বিভিন্ন ছোট ছোট নিউক্লিয়াসগুলো এসে যুক্ত হয়ে একটা বড় মৌলের নিউক্লিয়াস তৈরি করলো, এই ঘটনাটাকে বলা হয় আমাদের নিউক্লিয় সংযোজন। দেখো সংজ্ঞা কী বলছে, যে অতি উচ্চ তাপমাত্রা, এটার জন্য কিন্তু একটা কন্ডিশান, শুধু শুধু এমনি কিন্তু জুড়বে না এসে। আগে কি হয়েছিল, একটা নিউটন দিয়ে খুব ধীর গতিতে তাকে ধাক্কা মারা হয়েছিল নিউক্লিয় বিভাজনের সময়, কিন্তু এখানে দুটো অপেক্ষাকৃত কম হালকা আর কি নিউক্লিয়াসকে জুড়তে গেলে অতি উচ্চ তাপমাত্রা, অতি উচ্চ বলতে একদম অতি উচ্চ, প্রায় 10⁷ কেলভিন, 10⁷ মানে 1 পিঠে 7টা শূন্য, অত কেলভিন তাপমাত্রার প্রয়োজন হবে। এই নর্মাল তাপমাত্রায় কিছুই হবে না। তাপমাত্রায় সংগঠনযোগ্য যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস সংযোজিত হয়ে, এখানে কিন্তু ভারী নিউক্লিয়াস সংযোজন হয় না, এখানে হালকা হালকা নিউক্লিয়াসগুলো সংযোজন হয়, সংযোজিত হয়ে কি হবে, অপেক্ষাকৃত ভারী হয়ে যাবে, 1 টাকা 1 টাকা দিয়ে 10 টাকা হবে, সেই রকম ব্যাপার। অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং এর ফলে সামান্য ভর বিনষ্ট হয়ে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। অল্প অতি ক্ষুদ্র ভর নষ্ট হয় কিন্তু প্রচুর পরিমাণে, সেই রেসপেক্টে প্রচুর পরিমাণে এনার্জি আমরা পাই। এই বিক্রিয়াটাকে কি বলা হবে, নিউক্লিয় সংযোজন বলা হবে। যদি এক্সাম্পল বলা হয় তাহলে বলা হবে যে 4টে হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ 1 2 3 4টে, এই 4টে এরকম হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এদেরকে যদি 10⁷ কেলভিন এই টেম্পারেচারটা দেওয়া হয় তাহলে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে এবং পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, হিলিয়াম পরমাণু তৈরি করবে, একটা হিলিয়াম 4 2। দেখো 4টে H11 হয়, 4 জনের 4টে যোগ হবে, দিয়ে এখানে কি হবে, হিলিয়াম 2H আমাদের তৈরি হবে। এর সঙ্গে কি হবে, 2খানা পজিট্রন তৈরি হবে, 2খানা ইলেকট্রন +1, এটা কিন্তু ইলেকট্রন নয়, ইলেকট্রন হলে -1 হতো, এটা আরেকটা কণা ইলেকট্রনের মতনই, এটাকে বলা হয় পজিট্রন। পজিট্রন ক্লাস 9-এ তোমরা আশা করি পড়েছোই পজিট্রন কণা সম্পর্কে। এই পজিট্রন উৎপন্ন হবে এবং কি তৈরি হবে, এনার্জি তৈরি হবে। দেখো এই বিক্রিয়া কত, 26.7 mV এনার্জি তৈরি হচ্ছে। এই ঘটনাটাকে আমাদের বলা হয় নিউক্লিয় সংযোজন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা আমরা যখন নিউক্লিয় বিভাজন করলাম তখন আমরা 200 mV এনার্জি পেয়েছিলাম, আর যখন এখানে আমরা নিউক্লিয় সংযোজন করলাম তখন 26.7 mV এনার্জি পাচ্ছি। তাহলে কি করে বলছি যে নিউক্লিয় সংযোজনে বেশি এনার্জি হয়, নিউক্লিয় সংযোজনে বেশি এনার্জি হয় কার রেসপেক্টে, নিউক্লিয় বিভাজন থেকে। দেখো একটা জিনিস মাথায় রাখবে, সমভর কিন্তু নয়। এই যে 200 mV আমি পাচ্ছি, এটাতে যে পরিমাণ আমাদের ভরটা নষ্ট হচ্ছে, আর 26.7 mV পেতে যে পরিমাণ আমাদের ভরটা নষ্ট হচ্ছে, এই ভরটা অনেক নগণ্য এর কাছে। অর্থাৎ 200 mV পেতে গেলে আমাকে অনেকটা ভর নষ্ট করতে হচ্ছে। অর্থাৎ তুমি মনে করো 200 mV পেতে গেলে তোমাকে, সাপোজ তুমি ধরে নাও বোঝার সুবিধার জন্যে, তোমাকে 50 কেজি কয়লা পোড়াতে হবে। তুমি কত কেজি কয়লা পোড়াতে হবে, 50 কেজি। আর সেইখানে এই 26.7 mV হিট পাওয়ার জন্যে, তাপ পাওয়ার জন্যে তোমাকে হয়তো 1 কেজি কয়লা পোড়াতে হবে। তাহলে তোমার লাভ কত হবে? যদি 1 কেজিতে আমি এতটা পাই, তাহলে 50 কেজিতে তুমি কত পাবে, 50 × 26.7, 200-র অনেক ওপরে চলে যাবে। তাহলে সমভরে যখন টোটাল, অর্থাৎ 50 কেজি, এটাতেও আমি দেখছি 50 কেজি ভর এটাতে নষ্ট করে যখন আমরা রেসপেক্ট করছি, তখন দেখা যাচ্ছে যে নিউক্লিয় বিভাজনের থেকে নিউক্লিয় সংযোজনে 30 টাইম বেশি এনার্জি পাওয়া যাচ্ছে যদি সমভর হয়। সমভরে বলছে নিউক্লিয় বিভাজনের থেকে বিভাজনে যে এনার্জি পাওয়া যাবে তার 30 টাইম এনার্জি পাওয়া যাবে কিসে, সংযোজনে। তাহলে সংযোজনের এনার্জি সমান বিভাজনের এনার্জি × 30 যদি সমভর থাকে। তাহলে এবার বুঝতে পারা গেল যে কেন এটাতে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হচ্ছে। এবার তোমাকে একটা বাস্তব এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে তুমি আরও ভালো করে বুঝতে পারবে যে আমরা নিউক্লিয় সংযোজনের সময় কি এক্সাম্পল দিলাম, যে পরমাণু বোমা এবং নিউক্লিয় চুল্লি, এগুলো হচ্ছে এর ব্যবহার থাকে। আর এই নিউক্লিয় সংযোজন এর অ্যাপ্লিকেশান কোথায় হয় জানলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে যে কতটা পরিমাণ এরা এনার্জি তৈরি করে। সূর্যর যে বিপুল এনার্জি সোর্স, সূর্যর মধ্যে অবিরাম নিউক্লিয় সংযোজন ঘটে চলেছে। আমাদের যে সান, সূর্য,
সূর্যর মধ্যে অবিরাম এই নিউক্লিয় সংযোজন ঘটে চলেছে। এবার বুঝতেই পারছো যে সূর্যের এনার্জি লেভেল কতটা, সেই কারণে। আচ্ছা, এইবার এখান থেকে একটা প্রশ্ন আসে যে দেখো নিউক্লিয় সংযোজন কিন্তু নিজে নিজে সংগঠিত হতে পারে না, নিউক্লিয় সংযোজনের জন্যে একটা উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। সেই কারণে একটা কনসেপ্ট হয় কি যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন করা হয়। এটা কিন্তু সত্যি কথা যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন করা হয়। কেন করা হয়? দেখো, আমি সংযোজন করাবো, নিউক্লিয় সংযোজন। আচ্ছা, সংযোজনের ইংরেজি হচ্ছে ফিউশন, ফিউশন। আর বিভাজনের ইংরেজি হচ্ছে ফিশন, নিউক্লিয় ফিশন আর নিউক্লিয় ফিউশন বলা হয়। ফিউশন দেখো সানের সঙ্গে এখানে সান, ফিউশন, ফিউশন মানে হচ্ছে সংযোজন, আর ফিশন মানে হচ্ছে আমাদের বিভাজন। এই সংযোজন আমি করাবো, তার জন্য একটা উচ্চ তাপ লাগবে, উচ্চ তাপ। এর এই উচ্চ তাপ এতটা উচ্চ যে 10⁷ কেলভিন, এটা আমরা কোনো দিন জীবাশ্ম জ্বালানির মাধ্যমে অর্থাৎ কয়লা, পেট্রোল, যা হোক কিছু, হাইড্রোজেন, এর মাধ্যমে আমরা এই হিটে কোনো দিন পৌঁছতে পারবো না। এই হিটে পৌঁছতে গেলে একটা মাত্রই আমাদের উপায় আছে যে আমাদের নিউক্লিয় বিভাজনটাকে ঘটাতে হবে। একমাত্র বিভাজনই পারবে। এই নিউক্লিয় বিভাজন আগে ঘটালে তার মধ্যে থেকে এনার্জি বেরোবে, এই এনার্জিটা এর এই 10⁷, 10⁸ হোক, এই সমপরিমাণ এনার্জি দিতে পারবে। এবার যখন আমি একবার এই এনার্জিটা পেয়ে গেলাম, তারপরে আমি সংযোজনটা ঘটিয়ে দিলাম। এর ফলে কি হবে? সংযোজনের ফলে আরও অনেক বেশি, এর কত টাইম, 30 টাইম বেশি, আরও অনেক বেশি এনার্জি আমরা পেয়ে যাব। বোঝা গেল? এই কারণে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজনকে করা হয়। যদি আরও সোজা ভাষায় তোমাদের বুঝতে হয়, তোমরা মনে করো কোনো একটা ব্যবসা করবে, ব্যবসাতে তুমি বুঝতে পারছো প্রচুর প্রফিট আছে, কিন্তু তোমাকে ব্যবসা শুরু করার আগে কিছু ইনভেস্টমেন্ট করতে হয়। ইনভেস্টমেন্ট না করলে কিন্তু তুমি ব্যবসা দাঁড় করাতে পারবে না। সেই রকমই তুমি ভাবো, এই যে হিটটা লাগছে, এই যে ইনভেস্টমেন্টটা তুমি বিভাজন থেকে পাচ্ছ, তুমি এই ইনভেস্টমেন্টের টাকাটা কোত্থেকে পাচ্ছ? কারোর কাছ থেকে। তুমি কোত্থেকে পাচ্ছ? বিভাজন থেকে পাচ্ছ, তুমি ফিশন থেকে পাচ্ছ। বিভাজন থেকে তুমি ইনভেস্টের জন্যে যে হিটটা লাগবে, সেই ইনভেস্টের হিটটা তুমি পেয়ে গেলে। এবার তুমি বিজনেস রান করে দিলে, এরপরে কি হলো? তোমার প্রফিট আর প্রফিট, লসের কোনো গল্পই নেই তোমার, শুধু প্রফিট আর প্রফিট, এবং হিউজ পরিমাণ প্রফিট। তোমার এটা ইনভেস্টমেন্ট 2 দিনে উঠে যাবে, এমন প্রফিট হচ্ছে। সেই কারণে সংযোজনের আগে আমাদের বিভাজন ঘটানো হয়, কারণ এই যে উচ্চ তাপ এইটা পাওয়ার জন্য বিভাজন করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নিউক্লিয় সংযোজন এবং কেন সংযোজনের আগে বিভাজন করা হয়। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের টোটাল ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। আর এই ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউটস থাকে তাহলে, আর যদি কোনো নোটস PDF পাওয়ার ইচ্ছা হয়, তাহলে আমাদের গুগল প্লে স্টোরে যাও এবং আমাদের অ্যাপ LRNR সেটিকে ডাউনলোড করো এবং সেখান থেকে তোমরা ইজিলি এইগুলো পেয়ে যাবে। ওকে, আজকে টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়।